স্বাগত নিউজ 24 সন্ধ্যা ৭টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সালেজুর চৌধুরী। ১ ডজন রোহিঙ্গা সন্ত্রাস গ্রুপের দখলে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৪ রোহিঙ্গা ক্যাম্প। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বাজার নিয়ন্ত্রণ, অপহরণ করে মুক্তিপণ সহ নানা অপরাধে নেতৃত্ব দিতেই সৃষ্টি হচ্ছে একের পর এক এসব সন্ত্রাসী সংগঠন। দিনে দিনে বাড়ছে সন্ত্রাসের অস্ত্রের ঝনঝনানি, আধিপত্য নিয়ে হচ্ছে সংঘাত। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ গেছে ৫০ জনের বেশি, জিম্মি সাধারণ রোহিঙ্গারাও। প্রশাসন বলছে সন্ত্রাসী রোহিঙ্গাদের দমাতে চলছে বিশেষ অভিযান। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখব, তার আগে আমরা চলে যাচ্ছি মালদ্বীপে। মালদ্বীপের মালেতে মাহফুজুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহফুজ, জয় দিয়েই শুরু হলো অস্কার ব্রিজন শিষ্যদের মিশন। মালদ্বীপের মালেতে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভুঁইয়ারা। বিস্তারিত জানাতে মালে থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, প্রথম ম্যাচে কেমন দাপট দেখালো বাংলাদেশ, কেমন দেখছেন সেখানে ম্যাচ, বিস্তারিত আমাদের জানাবেন। বাংলাদেশ কিন্তু এইমাত্র খেলাটা শেষ হলো এবং বাংলাদেশ ১-০ গোলে জয়লাভ করেছে। ৫৮ মিনিটে টুকু বর্মনের পেনাল্টি থেকে বাংলাদেশ জয়লাভ করেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে হ্যান্ডবল পেয়েছিল, সেই হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে গোলটি করেন টুকু বর্মন। পুরো ম্যাচে বাংলাদেশ কিন্তু পুরোপুরি প্রভাব বিস্তার করে খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বেশ কয়েকবার বাংলাদেশ তৈরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংটা আনতে পারেনি বাংলাদেশ। সেই ফিনিশিং লাইনের দুর্বলতার কথা বলা হচ্ছে, তা কিন্তু এই ম্যাচে পুরোপুরি প্রতীয়মান হয়েছে। আরেকটি বিষয়, পুরো ম্যাচে পুরো স্টেডিয়ামে বাংলাদেশি দর্শকরা কিন্তু ছিল খুব আমেজে এবং মালদ্বীপে আপনারা জানেন যে প্রচুর বাংলাদেশি দর্শক এখানে খেলা দেখেছেন এবং অনেক বাংলাদেশি দর্শক কিন্তু টিকিট পাননি, তো তারা কিন্তু মাঠের বাইরে আরো অনেক দর্শক অপেক্ষা করছেন। তো বাংলাদেশের এই জয়টা নিঃসন্দেহে ৫ দলের টুর্নামেন্ট প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছেন। এটি যেই জিনিসটি দরকার ছিল সেই কাজটি হয়েছে। দিন শেষে জয়টাই মুখ্য বিষয়। ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচ ৩ তারিখ ভারতের বিপক্ষে। এই ছিল মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়াম থেকে। আফরিন। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। জয় দিয়ে সাফ শুরু করলো বাংলাদেশ দল। মালে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুল ইসলাম। ১ ডজন রোহিঙ্গা সন্ত্রাস গ্রুপের দখলে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৪ রোহিঙ্গা ক্যাম্প। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বাজার নিয়ন্ত্রণ, অপহরণ করে মুক্তিপণ সহ নানা অপরাধে নেতৃত্ব দিতেই সৃষ্টি হচ্ছে একের পর এক এই সন্ত্রাসী সংগঠন। দিনে দিনে বাড়ছে অস্ত্রের ঝনঝনানি, আধিপত্য নিয়ে হচ্ছে সংঘাত। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫০ জনের বেশি, জিম্মি সাধারণ রোহিঙ্গারাও। প্রশাসন বলছে সন্ত্রাসী রোহিঙ্গাদের দমাতে চলছে বিশেষ অভিযান। কক্সবাজার ঘুরে এসে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। খুন থেকে গুম, মাদক পাচার থেকে আদম পাচার, এমন কোনো অপরাধ নেই উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যা রোহিঙ্গা সন্ত্রাসীরা করছে না। মাস্টার মুন্না, হাফেজ জাবের, আনাস ইসলাম মাহমুদ, সেলিম, সাইফুর সহ আরও কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে। বিরোধেও জড়িয়ে পড়ছে এসব গ্রুপ। শুধু হাকিম ডাকাত, মাস্টার মুন্না বা আনাস মাহাদ নয়, এরকম ১ ডজন সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়ন্ত্রণে নিতেই হচ্ছে সংঘাত, ঝরছে প্রাণ। আতঙ্কে সাধারণ রোহিঙ্গারাও, তারা চান শান্তি। হরিয়ার মানুষ কেন মানুষ নদীর তেলিন এক এলাকার মানুষও নয়, মনে করো আর কান ১২-১৪ ১৭ পর্যন্ত টন আছে, ১৭ টনের মানুষই মেয়ে বুঝে নেই। আমার মধ্যে শান্তি নাই, তো রাতের আওয়াজ হলে গুলির আওয়াজ হয়। দিনের আলোয় যেমন তেমন, রাত হলেই রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ চলে যায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। আধিপত্য বিস্তার এবং অবৈধ আয়ের ভাগ বাটোয়ারা নিয়ে প্রায় প্রতিদিনই সংঘাত হচ্ছে সন্ত্রাসী বাহিনীদের মধ্যে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, এখন থেকে এই ক্যাম্পগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও ভয়ঙ্কর রূপ নেবে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
আমাদের এতদিনের অর্জিত রোহিঙ্গাদের আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা এতদিন আমরা যেটা মনে করেছি নিশ্চিদ্র, সেটার উপরে কিন্তু বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দেবে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই সজাগ হতে হবে। প্রশাসন বলছে যৌথ বাহিনী নিয়মিত টহলের পাশাপাশি সন্ত্রাসীদের খুঁজতে মাঠে রয়েছে তারা। আমাদের এপিবিএন পুলিশের পাশাপাশি কিন্তু জেলা পুলিশ এখানে আছে, র্যাব আছে, এখানে সেনাবাহিনী কিন্তু রাতের বেলা এখানে কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু রাতের বেলার জন্য এখানে আছে। আধিপত্য নিয়ে রোহিঙ্গাদের অন্তকোন্দলে সম্প্রতি প্রাণ গেল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 1 বছর নীরব থাকলেও যতদিন যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ বাড়ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার বেলা 11টার দিকে উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাসিয়া ক্যাম্পের এপিবিএন সদস্যরা ওই রোহিঙ্গাকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম পরিচয় জানায়নি পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 48 বছর বয়সী মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামের সংগঠনের চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করে মহিবুল্লাহর পরিবার। তাদের দাবি, আধিপত্যের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এখনও থমথমে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ, বাড়ানো হয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন পশ্চিমা দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নিহত নেতার শোকাহত পরিবার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমবেদনাও জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচারের দাবিও তুলেছে তারা। নাইজিয়ানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন সহ আরও অনেকে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে। টুইট বার্তায় শোক জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR নিজেদের বিবৃতিতে জানিয়েছে, মহিবুল্লাহ হত্যার ঘটনা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আর এই হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের ন্যায় বিচারের মুখোমুখি করাই এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটির চেয়ারম্যান মহিবুল্লাহ। এর আগেও রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করেছিলেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থায়। রোহিঙ্গা সংকট নিয়ে বিদেশিদের সঙ্গে যোগাযোগে তিনি ছিলেন অন্যদের চেয়েও অনেক এগিয়ে। নাহিদ সিহান, নিউজ 24। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ও জাতীয় সম্মেলনকে সামনে রেখে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে করতে 8টি টিম কাজ করছে। টানা 3 মেয়াদে সরকারের উন্নয়ন প্রচার এবং আগামী নির্বাচনের জন্য ইশতেহার প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নিউজ 24-কে এসব জানান দলটির কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে সাংগঠনিকভাবে গেল 1.5 বছর স্থবির সময় পার করেছে আওয়ামী লীগ। করোনা মোকাবেলায় দেশব্যাপী কাজ করেছে মূল সংগঠন সহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। বছরখানেক পর গেল মাসের 9 সেপ্টেম্বর গণভবনে দলীয় সভানেত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওয়ার্কিং কমিটির বৈঠক। এই বৈঠকেই আগামী নির্বাচন এবং সম্মেলন নিয়ে দিক নির্দেশনা দেন দলীয় প্রধান। আমাদের পক্ষে সম্ভব হয়েছে একটাই কারণে যে আমাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সকল পর্যায়ের কমিটি শেষ করতে চায় আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নয়, সকল কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন এখন থেকে মাত্র 2.25 বছর পরে, সুতরাং স্বাভাবিকভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করার জন্য গত আমাদের সেন্ট্রাল কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আবার সে সঙ্গে আগামী বছরের শেষে আমাদের সম্মেলনও আছে। 8টা টিম গঠিত হয়েছে, টিমগুলি আবার সাব টিম গঠন করেছে এবং আমরা কাজ শুরু করেছি এবং তারই অংশ হিসাবে সেদিন রাজবাড়িতে আমি বর্ধিত সভা করে এসেছি। আমরা এই ব্যাপারে খুব ক্লোজ টাচে আমরা আছি। গঠনতন্ত্রের মধ্যে কার কি বিরুদ্ধে কি অ্যাকশন, সেটা অপরাধের মাত্রা বুঝে নির্ধারণ করা আছে। তারুণ্যকে সামনে রেখেই আগামী নির্বাচনে ইশতেহার প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। এক্ষেত্রে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতেই হবে আগামীর ইশতেহার। দেশের আর্থসামাজিক অবস্থা, জনগণ মানুষ কি চায়
কোন এলাকার উন্নয়ন চাই, এর উপর ভিত্তি করে নির্বাচনী ইশতেহার করার জন্য একটা সাব কমিটি গঠন করা হচ্ছে এবং সেখানে আমরা আমাদের দেশের যারা প্রথিতযশা অর্থনীতিবিদ আছে, অন্যান্য সমাজ বিজ্ঞানী আছে, তাদেরকে নিয়ে তাদের বিজ্ঞ মতামত আমরা নিব। এই নির্বাচনী ইশতেহারের আগে আমরা প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর সাথে বৈঠক করে তাদের মতামতটাকে আমরা সংগ্রহ করতে চাই। আমরা সাধারণ মানুষের চিন্তা চেতনা, আমাদের সরকারের বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যতে তাদের কি চিন্তা আছে সেটাকেও আমরা গুরুত্ব সহকারে বিবেচনা আনতে চাই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল কমিটি প্রস্তুত করেই জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে চাই ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের এক দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সিরিজ বৈঠকে। এছাড়াও দলকে শক্তিশালী করতে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোকে ভেঙে নতুন কমিটি করছে অঙ্গ সহযোগী সংগঠনগুলো। হাইকমান্ড আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করলেই ডাক আসতে পারে মাঠে নামার। আরো জানাচ্ছেন মারুফা রহমান। বিএনপির সিরিজ বৈঠকের শুরু থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার ঝড়। নেতাকর্মীরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কিভাবে আদায় করে আনা হবে, মূলত সেটিই ছিল বৈঠকের মুখ্য বিষয়। এছাড়া নিরপেক্ষ ইসি, বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার সবকিছুই ওই একটি দাবিতেই পূরণ হয়ে যাবে বলে মনে করে তারা। তাই এক দফার আন্দোলনই চূড়ান্ত। এই আওয়ামী সরকারকে সরিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য এক দফার আন্দোলন শুরু হবে এবং সেটা রাজপথে জনগণকে নিয়ে এবং সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে। ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই অতীতের শিক্ষাকে কাজে লাগিয়ে দলের ভেতরকার অসামঞ্জস্যতাও দূর করতে জোর কাজ চলছে বলে জানান সিনিয়র নেতারা। আন্দোলন বলেন, এগুলো তো জেলা লেভেল বা উপজেলা লেভেল বা শহর লেভেল আপনার নেতাকর্মীদের ছাড়া তো সম্ভব হবে না। আমরা আন্দোলন করব, আন্দোলন অর্থ এই না যে আমরা আগুন দেব, অগ্নিসংযোগ করব, আপনার দোকান লুট করব বা মারামারি করব, গোলাগুলি করব, তা না। ডেমোক্রেটিক চর্চায় যাহা গ্রহণযোগ্য উভয় করিব। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত এলেই ধাপে ধাপে সরকার পতনের এক দফার দিকে এগোবে বিএনপি। তবে কোন পরিস্থিতিতে কখন থেকে শুরু হবে তাদের পরিকল্পিত সেই সংগ্রাম, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই নেতাকর্মীদের ভেতর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করার মাধ্যমে 20 দলীয় জোটকে রাজনৈতিকভাবে অকার্যকর করে ফেলেছে। শুক্রবার রাজধানীর বিজয়নগরে দলের শুরা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের আমির মোহাম্মদ ইসহাক উপস্থিত ছিলেন। খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, 2019 সালের পর থেকে 20 দলীয় জোটের দৃশ্যমান কোনো রাজনৈতিক তৎপরতা বা কর্মসূচি নেই। এখন থেকে খেলাফত মজলিসের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করবে। খেলাফত মজলিসের এমন সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি বিএনপি নেতারা। খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসাবে সক্রিয় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে এবং এখন থেকে 20 দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করছে। রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে ছাড়াই বর্ধিত সভার আয়োজন করে এমপির অনুসারীরা। আগামী ইউনিয়ন পরিষদের প্রার্থী মনোনয়ন দিতে এই সভার আয়োজন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গেলে এমপির অনুসারীরা তাদের উপর চড়াও হয়। এরপরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক আসনের বিপরীতে ৬৫ জনের প্রতিদ্বন্দ্বিতার ভেতর দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ছিল এমন দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাস্থ্যবিধি পালনে আগামী পরীক্ষাগুলোয় ক্যাম্পাসে ভিড় না জমানোর অনুরোধ রেখেছেন অভিভাবকদের প্রতি। আর সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিভাগীয় ব্যুরো প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। অনেক দিন পর ১.৫ বছরেরও বেশি সময় পার হয়েছে, এমন ভিড় জমেনি এই কার্জন হলে, এই কলা ভবনে। ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তি ইচ্ছুকদের এমন মেলায় যেন প্রাণ ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। 2020-21 সেশনে এই ইউনিটে মোট আসন ১,৮১৫। আবেদনকারীর সংখ্যা প্রায় ১,১৮,০০০। ১.৫ ঘন্টার পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। অযথা যে ভিড় করানোর যে একটি সংস্কৃতি আমাদের আগে ছিল, এখন এই উদ্ভূত পরিস্থিতিতে সেটি যেন না করি, যে কোনো ক্রমেই কোনো যেন জালিয়াতি চক্র, কোনো অসাধু চক্র তাদের খপ্পরে কেউ না পড়ে, কোনো ধরনের গুজবে কান না দেয় এবং যথেষ্টভাবে সচেতন থেকে কোনো ধরনের অসাধু পন্থায় কেউ যেন জড়িত না হয়। অনেকদিন পর এমন পরীক্ষা, এমন উপস্থিতি, সন্তান এবং বাবা মা দুপক্ষই উৎফুল্ল। শিক্ষার্থীরা যারা আছে তারা যদি ইউনিভার্সিটিতে আসে এবং কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হয় তাহলে মোটামুটি তারা নতুন করে আবার নতুন উদ্যমে পড়াশোনা করে তারা সামনে এগিয়ে আসবে। এতদিন পরীক্ষা দিই নাই, হঠাৎ করে পরীক্ষা দিতেছি, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে নাই, মানে খারাপ লাগা না, নরমালি লাগতেছে। ওর প্রস্তুতি ছিল, বাট দেশে করোনা পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, প্লাস অটোপাসের কারণে ছেলেমেয়েদের রেজাল্টেরও একটা তফাৎ আসছে। সো যেই কারণে হচ্ছে কি আমাদের অ্যাডমিশনটা এবার বরাবরের মতোই কঠিন হচ্ছে অন্যবারের তুলনায়। এবার দেখা যাক কি হয়। এবার প্রথমবারের মতো দেশের আরো 7টি পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা। করোনা মহামারীর কারণে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া এবং ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে এই পরীক্ষার আয়োজন করে। রাজশাহীতে সিট পড়েছে, রাজশাহীতে আমাদের আজকে শাখা ছিল, সেক্ষেত্রে এটা একটা বেনিফিট বললে চলে। পরীক্ষার প্রবেশ অনেক ভালোই ছিল, সুস্থ সুন্দর পরিবেশ। 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট মিলিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে 3,24,340 জন শিক্ষার্থী। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি 14 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে বহিষ্কারের। এর আগে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা আসে। পাশাপাশি স্থগিত করা হয়েছে সব পরীক্ষাও। বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 16তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের আইনে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সব বিদেশি চ্যানেলে সম্প্রচার বন্ধ করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যা বাস্তবায়ন করছে কেবল অপারেটররা। এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন এটকো এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এর মাধ্যমে দেশের হাজার কোটি টাকা টেলিভিশন শিল্প লাভবান হবে বলে মনে করেন তারা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন থেকেই কোন রকম নিয়ম নীতির মধ্যে ছিল না দেশে বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার। বাংলাদেশে কোটি কোটি দর্শক থাকলেও এসব চ্যানেল থেকে কোনো রাজস্ব পায়নি সরকার। উল্টো দেশি বিজ্ঞাপন বিদেশি এসব চ্যানেলে চলে যাওয়ায় দেশের টাকা চলে যাচ্ছিল বিদেশে। ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের টেলিভিশন সম্প্রচার মাধ্যম। এজন্য অনেকদিন ধরেই দেশে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন ছাড়া সম্প্রচারের দাবি করে আসছিল দেশের টেলিভিশন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। শেষমেশ গেল 13 সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, 1 অক্টোবর থেকে বিদেশি যেসব চ্যানেল বিজ্ঞাপন প্রদর্শন করে সেগুলো প্রচার করা যাবে না। এরই পরিপ্রেক্ষিতে 1 অক্টোবর থেকে বাংলাদেশি চ্যানেল ছাড়া দেশের সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। এখন টেলিভিশনের চ্যানেল ঘোরালে কোনো বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না। আসছে এরকম বিজ্ঞপ্তি। ক্লিন ফিড না চালানোর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা যেগুলো বাংলাদেশে লগ্নি হতো সেগুলো বাংলাদেশে লগ্নি না হয়ে বিদেশি চ্যানেলে লগ্নি হয়।
অর্থাৎ বিদেশি চ্যানেলের মাধ্যমে আপনার প্রচার করা হয়, অ্যাডগুলো প্রদর্শন করা হয়, সেগুলো যদি বিদেশি চ্যানেলের মাধ্যমে প্রদর্শিত না হতো তাহলে এই টাকা বিনিয়োগ হতো বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এতে লাভবান হতো, সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতো। সরকারের এমন সিদ্ধান্তের বাস্তবায়নকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করে এই উদ্যোগ হাজার কোটি টাকার দেশীয় টেলিভিশন শিল্প ও বাংলা সংস্কৃতি রক্ষায় কর্মরত লাখো শিল্পী ও সাংবাদিক পেশার সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসিউ বিবৃতিতে এই পদক্ষেপের প্রশংসা করেছে। এতে করে টেলিভিশন চ্যানেল শিল্পের আর্থিক সংকট কমবে বলে মনে করে সংগঠনটি। বেসরকারি সব চ্যানেলের অনিয়ম পর্যবেক্ষণে শুক্রবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে, যেখানে আইনের ব্যত্যয় হলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাচ্ছে। এসএমএস এ জানানো হচ্ছে সেটটি অবৈধ, কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অবৈধ পথে দেশে আনা বা অনিবন্ধিত ফোন সেটগুলো এভাবেই অচল হয়ে পড়বে বলে জানিয়েছে বিটিআরসি। এর আগে জানানো হয়েছিল 1 জুলাইয়ের পরে দেশে চালু হওয়া অবৈধ সেট নিবন্ধনের জন্য 3 মাস চালু থাকবে। 3 মাস পরে সেটগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। এবারে করোনা আপডেট। চব্বিশ ঘন্টায় আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে, তবে বেড়েছে শনাক্তের হার। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 847 জন এবং বৃহস্পতিবার ছিল 860 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 3.43%। গতকাল এই হার ছিল 3.24%। 21 জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত মারা গেলেন 27,531 জন এবং মোট শনাক্ত হলেন 15,56,758 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 960 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,16,901 জন। করোনাকালে কর্মহীনতা, অসচেতনতা, অনিশ্চয়তা সহ নানা কারণে বাল্যবিয়ে বেড়েছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। অগণিত নারী শিক্ষার্থীরা আর ফিরছেন না শিক্ষাঙ্গনেও। এই শিক্ষার্থীদের তাই শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার আহ্বান সংশ্লিষ্টদের। তাদের মতে পরিবার, সমাজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলেই এই সমস্যার সমাধান সম্ভব। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। মেয়ের বয়স বাড়লে যৌতুক বেশি লাগতে পারে, কন্যা বেশি পড়লে শিক্ষিত ছেলে পাওয়া কঠিন হবে, মেয়েরা তো অন্য বাড়িতে চলেই যাবে, এত পড়িয়ে লাভ কি, এমন নানা অজুহাতে মেয়েদের বাল্য বিয়ে দেন অভিভাবকরা। প্রচলিত এই বাস্তবতার সাথে করোনাকালে যুক্ত হয়েছে নতুন সমস্যা। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কন্যা শিশুকে বিয়ে দিচ্ছেন। করোনার আগের অনেক শিক্ষার্থী আর ফিরছে না বিদ্যালয়ে। সচেতনতা, কর্মহীনতা এবং অনিশ্চিত যে ভবিষ্যৎ, আর একটা হচ্ছে তাদের অভ্যাসগত দিক, অর্থাৎ তাদের ওই এলাকায় কি প্রচলন আছে সেইটার দিক থেকেও সেই সব জায়গায় বাল্য বিয়ে বা কিশোরী বিয়ের হার বেশি। সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটা কিন্তু খালি প্রোগ্রাম বেস। লোকাল প্রশাসন যেভাবে 2-4টা বাল্য বিবাহ বন্ধ করছে, বাল্য বিবাহের জন্য যে শাস্তি আছে সেই শাস্তিটা দৃশ্যমান হতে হবে। বেসরকারি সংস্থা বলছে করোনাকালে বরগুনায় বাল্য বিয়ের সংখ্যা সর্বোচ্চ 1,512টি, দ্বিতীয় অবস্থানে কুড়িগ্রাম। 1,272টি বাল্য বিয়ে হয়েছে এই জেলায়। তৃতীয় নীলফামারী, চতুর্থ লক্ষ্মীপুর এবং পঞ্চম অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। কুড়িগ্রামের কথা যদি বলি, নর্থ বেঙ্গলে আপনারা জানেন যে মঙ্গা নামে একটা বিষয় ছিল যেটা অনেকে দুর্ভিক্ষের সাথে তুলনা করতো। সেই অবস্থা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু মানসিকতাটার পরিবর্তনটা আসলে পাশাপাশি ওইভাবে হয়নি। যে প্রবণতাটা ছিল ওই অঞ্চলে আগে থেকেই বাল্য বিয়ে হতো। দক্ষিণাঞ্চলে সেখানে কর্মসংস্থান নেই অভিভাবকদের, এবং সেই যে লবণাক্ততা বেড়ে যাওয়ার সাথে সাথে তারা যে বিকল্প কর্মসংস্থান করবে, তাদের যে জলাবদ্ধ জীবন, সেই ক্ষেত্রে তাদের যে
যে ধরনের বিকল্প কর্মসংস্থান সেটাও সেভাবে নেই। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাল্যবিয়ের হার বেশি বিশ্বের এমন 10টি দেশের একটি বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আইসিসিআর নতুন ব্যাচের শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন। অন্তত 65 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সারা বাংলাদেশে প্রায় 300 নির্বাচিত শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী হিসেবে এতে অংশ নেয়। বিভিন্ন শিক্ষাক্রম থেকে আসা এই শিক্ষার্থীরা এখন ভারতের বিভিন্ন অঞ্চলের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করবেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অনুষ্ঠানে শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি। সভা সমাবেশ, মিছিল মিটিং ও গণসংযোগ শুরু করেছে দলটির নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীরা। তবে নির্বাচনকে কেন্দ্র করে নীরব রয়েছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির স্থায়ী নেতারা। সিরাজগঞ্জ থেকে আতিকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 2 সেপ্টেম্বর সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের এমপি, সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান স্বপন মারা যান। তার মৃত্যুর পর শাহজাদপুর 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসন্ন উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থানের জানান দিতে শুরু করেন। এর মধ্যে বেশি আলোচনায় রয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মিল্ক ভিটার সাবেক পরিচালক ডক্টর সাজ্জাদ হায়দার লিটন। নৌকার মাঝি হবার দৃঢ় মনোবল নিয়ে নিজ নির্বাচনী এলাকার প্রচারণাও শুরু করেছেন তিনি। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমাকে যদি নমিনেটেড করা হয়, যদি আমি জাতীয় সংসদ সদস্য হয়ে আসতে পারি, আমি অবশ্যই প্রথমেই আমার 3টি জিনিস বেছে নিব। সরকারের সহযোগিতা এবং আমার ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে এই নদী ভাঙন কবলিত এলাকায় কাজ করার জন্য আমি বোধহয় একটি বড় সুযোগ পেতে পারি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে ভোটাররা বলছেন যারা যোগ্য প্রার্থী, সৎ জনগণের জন্য পাশে থাকবেন, তাদেরকেই যেন নৌকা প্রতীক দেওয়া হয়। আমরা চাই সৎ একজন নির্ভীক ভালো ব্যক্তি আমাদের শান্তির জন্য এমন একটা লোক চাই যাতে কোনো গোলমাল এবং গ্যালজাম না হয় শাহজাদপুর। আগামী 2 নভেম্বর অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের উপনির্বাচন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় গভীর রাতে অভিবাসন বিভাগের অভিযানে 95 বাংলাদেশি সহ 3 শতাধিক অভিবাসী আটক করা হয়েছে। শুক্রবার অভিবাসন বিভাগ জানিয়েছে কাজাং এ এক শেয়ার্ড হাউস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 326 বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর 297 জনকে গ্রেফতার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে 53 জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া 122 জন ইন্দোনেশিয়ার, মিয়ানমারের 66 জন, ঘানার 1 জন এবং ভিয়েতনামের রয়েছে 13 জন। মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানান, যারা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাদের অধিকতর তদন্তের জন্য সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জানান, আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে 50,000 রিঙ্গিত জরিমানাও করা হবে। এ বিষয়ে আরো খবর জানাতে এবারে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, মালয়েশিয়া অভিবাসন বিভাগের এই ধরপাক অভিযানের পর প্রবাসী বাংলাদেশিরা কতটা আতঙ্কে রয়েছে এবং তাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। মালয়েশিয়াতে চলমান যে অভিযানটি, তবে গতকালকের অভিযানটি একটি বিশেষ অভিযান। এটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় এবং এরকম অভিযান প্রায় পুরো মালয়েশিয়া জুড়েই নিয়মিতভাবে হচ্ছে। তবে গতকালকে অভিযানটি একটি বিশেষ অভিযান। এটি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক এটি করেছে এবং এখানে তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটি করেছে। তবে মালয়েশিয়াতে চলমান যে লকডাউনের মধ্যে লকডাউন এখন অনেকটাই শিথিল হচ্ছে এবং মালয়েশিয়াতে তাদের ফ্যাক্টরি এবং কলকারখানাগুলো তাদের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। তবে এর মধ্যে মালয়েশিয়াতে চলমান যে ডিক্লেয়ারিং প্রোগ্রামটি, এটি চলমান। মালয়েশিয়া সরকার মূলত এই প্রোগ্রামটি
মাধ্যমে যারা অবৈধ অভিবাসী রয়েছে তারা যাতে বৈধ হয়, এই জন্য তারা এই অভিযানটি এই ধরনের অভিযানটি তারা অব্যাহত রেখেছে এবং তারা নিয়মিতভাবে এটি পরিচালনা করবে বলে তারা বলে আসতেছে। তবে আরেকটি বিষয় আমি বলে রাখি যে মালয়েশিয়ার যারা এখানে আটককৃতদের যে 95 জন বাংলাদেশে আটক হয়েছে, তবে এর মধ্যে বেশিরভাগই তাদের বৈধ কাগজপত্র ছিল। তাদের মালয়েশিয়ার যে একটি আইন তারা লঙ্ঘন করেছে সেটি হলো যে এক জায়গায় কাজের অনুমতি থাকা সত্ত্বে অন্য জায়গায় কাজ করা, তাদের বেশিরভাগই আটককৃতদের বেশিরভাগই এই ধরনের আইন লঙ্ঘন করেছে। এটি মালয়েশিয়া একটি অবৈধ হিসেবে গণ্য করা হয়। তো এই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে শাহাদাত হোসেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অস্বস্তির অপর নাম এখন নিত্যপণ্যের বাজার। মাছ, মাংস কিংবা সবজি সব বাজারেই পকেট কাটা হচ্ছে ক্রেতার। বিক্রেতারা অবশ্য দিচ্ছেন সেই পুরনো দোহাই, আমদানি কম তাই দাম বেশি। তবে ক্রেতাদের জোর দাবি সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়ানোর বিকল্প নেই। শুক্রবারের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সুলতান আহমেদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, অতিথি আসা কিংবা নিজেদের প্রয়োজনে চাহিদা বাড়ে মুরগি সহ বিভিন্ন মাংসের, তাই খানিকটা বাড়তি ভিড় চোখে পড়ে মুরগির দোকানগুলোতে। অবশ্য অনেক ক্রেতা দাম শুনে না কিনেই চলে যাচ্ছেন। মাসের ব্যবধানে সোনালী মুরগির দাম হয়েছে প্রায় 1.5 গুণ। বলতে পারি না, বলতে আসলে দাম বাড়তি, মাল শর্ট, 40-50 টাকা ডিফারেন্স সবকিছুর মধ্যে। এটা আমাদের গরিবের জন্য খুবই কষ্টকর। মুরগির বাড়তি দাম দেখে ক্রেতারা আসছেন মাছের বাজারে, সেখানেও স্বস্তি নেই। রূপালী ইলিশের দাম নিয়ন্ত্রণে আসা দূরে থাক, কেজি প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। ভারতে আমদানির পর থেকে বাজারে ইলিশের সংকট বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে কিছুটা স্থির দেশি মাছের দাম। এর আগে নিয়েছিলাম 700 টাকায়, আজকে 780 টাকা। তো ছোট ইলিশগুলো ইন্ডিয়া যাইতেছে, আর আরেকটা হচ্ছে ঝড় তুফান শুরু হয়েছে, এর জন্য মাছ কম। যারা মধ্যবিত্ত শ্রেণীর আছে তাদের তো বাজারে এসে হিমশিম খাইতে হইতেছে। শতকরা হিসেবে মাছের চেয়েও বেশি দাম বেড়েছে সবজির। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, পাতাকপি 60, তারপরে আপনার ভেন্ডি আছে 60, পটল আছে 60, সিম আছে 120। সবজির দাম আকাশ ছোঁয়া, মাছের দাম আকাশ ছোঁয়া, মানে কিছুই ধরা যাইতেছে না। তবে বেড়ে যাওয়া ডিমের দাম খানিকটা কমতে শুরু করেছে, আর আলুর দাম আরও কমে এখন বিক্রি হচ্ছে 18 টাকা কেজি দরে। আপনার গত সপ্তাহে ছিল 115, এই সপ্তাহে 110। আলু তো এবার আলু তো কানতেছে, আলু তো বাজারে যে আলু তো আপনি নষ্ট হয়ে যায় আলু বেশিরভাগ। এদিকে কিছুটা কমেছে চালের দামও। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে 50 টাকা, 100 টাকা বস্তায় কম, 28 100 টাকা কম, মিনিকেটে 50 টাকা কম। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে কোনো কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কোনো বিকল্প নেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সাথে থাকার জন্য।